এটিএস গাইড চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা জানো যে এখানে কিন্তু আপার প্রাইমারি বা সিটেট এর পেডাগোগি, ম্যাথ, সায়েন্স সাবজেক্ট ওয়াইজ পেডাগোগির ক্লাসগুলো খুব সুন্দরভাবে করানো হয়। আর বর্তমানে এখন যেহেতু প্রাইমারি ইন্টারভিউটা চলছে, তো প্রাইমারি ইন্টারভিউ নিয়ে বেশ কিছু ভিডিও এখানে কিন্তু আপলোড করা হয়েছে। তো তার কারণে এদিকে একটু ক্লাস নিতে ডিলে হচ্ছে, যদিও এখানে সায়েন্সের যে ম্যাম ক্লাস করান উনি সায়েন্সের ক্লাসগুলো করিয়ে যাচ্ছেন। আর দেখো, পেডাগোগির তো প্রচুর ক্লাস নেওয়া হয়েছে, সাবজেক্ট ওয়াইজ পেডাগোগিটা ক্লাস নেওয়াটা বাকি আছে, ওটাও শুরু করা হবে। আর সঙ্গে ম্যাথটাও কিন্তু খুব তাড়াতাড়ি খুব বেশি করে ক্লাস করানো হবে। তো যারা টেট পরীক্ষার জন্য প্রিপারেশান নিতে চাও, তো তারা অবশ্যই সঙ্গে থাকবে। যারা নতুন আসছো তারা সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এখানে কিন্তু টেট এক্সামের জন্য প্রিপারেশানটা তোমাদের খুব ভালো হবে। এটা একটা বেস্ট প্ল্যাটফর্ম তোমাদের জন্য, ঠিক আছে? তো আমরা আজ যে টপিক নিয়ে পড়বো, মানে এখানে 2-3টে ক্লাস আমরা মোটামুটি এই টিচিং মেথড নিয়ে পড়াশোনা করব, ঠিক আছে? টিচিংয়ের মেথডে অনেকগুলো মেথড রয়েছে, তার মধ্যে প্রত্যেকটা ভিডিওতে আমি 2টো করে বা 3টে করে দেওয়ার চেষ্টা করব, যাতে এগুলো মোটামুটি 2-3টে ক্লাসের মধ্যে শেষ করা যায়। আর তোমরা তো জানো প্রত্যেকটা ডেসক্রিপটিভ ক্লাসের পরে কিন্তু এমসিকিউ সিরিজ চলে আসে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা আমরা পুরোটা কভার করার পরে আস্তে আস্তে ওটা শুরু করে দেবো, কারণ পরীক্ষার এখনও তো কোনো নোটিফিকেশান বা কিছু নেই। তো সেই জন্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা এক্ষুনি শুরু করছি না, আগে আমরা ডেসক্রিপটিভ ক্লাসটা কমপ্লিট করে তারপরে ওগুলোর দিকে এগোনোর চেষ্টা করব। তো আজ প্রথম ক্লাসটা কি দেখো, লেকচার পদ্ধতি। এবার লেকচার পদ্ধতিটা কি, আজকে লেকচার পদ্ধতির পরে তোমাদের স্টোরি টেলিং মেথড বা গল্প বলা মেথডটাও তোমাদের করিয়ে দেবো। এর মধ্যে স্টোরি টেলিং মেথডটা দেখবে, এটা একটি শিক্ষক কেন্দ্রিক পদ্ধতি। এখানে শিক্ষকের ভূমিকাটা থাকে অ্যাক্টিভ, আর শিক্ষার্থীর ভূমিকাটা থাকে প্যাসিভ। এখানে শিক্ষক মূলত পড়ায় কোনো বিষয়ে সুন্দর করে বিশ্লেষণ করবে, শিক্ষার্থীরা বসে বসে সেটা শুনবে, আর দরকার হলে সেটা নোট করবে আর শুনবে, ঠিক আছে? এখানে ক্লাসটা আমি বাইলিঙ্গুয়াল করার চেষ্টা করেছি, কারণ অনেকে সেন্ট্রালের এক্সামগুলো দিতে চাও, সেই জন্য বাইলিঙ্গুয়াল করে দিয়েছি। যারা ইংলিশটা দেখতে চাও তো এখান থেকে দেখে নিতে পারো। প্রত্যেকটা ক্লাস এমন ডেসক্রিপটিভভাবে করানো হচ্ছে যাতে পুরো বিষয়টা কভার করে যায়। যেমন কোশ্চেন আসলো কেন, এখান থেকে অ্যান্সার যেন তোমরা সবাই করতে পারো। নেক্সট, এবার বলছে বৈশিষ্ট্য বা নেচার অফ লেকচার মেথড। কি বলছে, আমি যেটা বললাম শিক্ষক কেন্দ্রিক পদ্ধতি, একমুখী যোগাযোগ, মানে শিক্ষক পড়াবে, শিক্ষার্থী শুনবে। শিক্ষার্থী এখানে কোনো কোশ্চেন করে না, বা শিক্ষার্থীর কোনো মতামতকে এখানে তেমন শিক্ষকের কাছে গুরুত্বপূর্ণ না, মানে শিক্ষক একমুখীভাবে পড়িয়ে যাবে আর শিক্ষার্থী সেটা নেবে, সেই জন্য এটাকে বলা হচ্ছে একমুখী। বড় ক্লাসের জন্য উপযোগী, বড় ক্লাসে বড় বড় টপিক বেশি সময় লাগে, সেই সব ক্ষেত্রে কিন্তু এগুলো উপযোগী। ছোটো ছোটো ক্লাসে এটা উপযোগী হবে না। তাত্ত্বিক বিষয়ের জন্য বেশি ব্যবহারযোগ্য, ঠিক আছে? এরপরে আসে অবজেক্টিভ অফ লেকচার মেথড। লেকচার মেথডে কী কী অবজেক্টিভ থাকতে পারে? অল্প সময় তথ্য প্রদান, মানে বড় বড় ক্লাসের টপিকটা অনেক বড় থাকে, টাইম সাপেক্ষ হয়, সেই জন্য অল্প সময়ের মাধ্যমে যাতে বেশি পরিমাণে তথ্য প্রদান করা যায়, সেই জন্য এই মেথডটা ব্যবহার করা হয়। ধারণা স্পষ্টভাবে ব্যাখ্যা করা যায়, এটা একটু আলাদা হয়ে গিয়ে দেখে নিও, এটা স্পষ্টভাবে ব্যাখ্যা করা হবে। সময় সাশ্রয় হয়, বড় সিলেবাস শেষ। আমি যেটা বললাম সেটাই লেখা আছে, ঠিক আছে? এবার বলছে স্টেপস অফ লেকচার মেথড। লেকচার মেথডে কী কী স্টেপগুলো আছে, সেটা হচ্ছে প্রথমে কি, ভূমিকা, মানে পূর্বজ্ঞান সংযোগ, পূর্বের যে বিষয়টা পড়া হয়েছিল তার সঙ্গে বর্তমানে যেটা হবে তার সংযোগ স্থাপন করা। তারপরে উপস্থাপন করা, ধারাবাহিকভাবে বিষয় ব্যাখ্যা, ঠিক আছে? উদাহরণ, চার্ট, গল্প বলা, নানারকম উদাহরণ দেওয়া হবে। পুনরালোচনা, মানে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংক্ষেপে আবার বলে দিতে হবে, ঠিক আছে? আর তারপরে মূল্যায়ন, প্রশ্ন উত্তর, মানে পড়ানো শেষে গিয়ে প্রশ্ন উত্তর পর্ব করা হবে, যেখানে দেখা হবে শিক্ষার্থীরা ঠিকঠাক বুঝতে পেরেছে কিনা, ঠিক আছে? নেক্সট দেখো, টপিকগুলো খুব ভাইটাল নয়,
কিন্তু জানার দরকার আছে, সেই জন্য আমি মোটামুটি নোটটা ডিটেলসে করে দিয়েছি আর মোটামুটি পড়িয়ে যাচ্ছে। এরপরে ওভারঅল টিচিং মেথডের উপরে আমি 100টার মতো কোশ্চেন সেট নিয়ে আসবো, তাহলে ব্যাপারটা তোমাদের তৈরি হয়ে যাবে, ঠিক আছে। তো এ নিয়ে বেশি বকারও দরকার নেই, জাস্ট আমি মোটামুটি একটা ওভারঅল তোমাদের ধারণা দিয়ে যাচ্ছি, তোমরা দেখে রাখো, কনসেপ্টটা ক্লিয়ার থাকলেই হয়ে যাবে। তারপরে বলছে এক্সাম্পল এক লেকচার মেথড, মানে কীভাবে কী করা হবে। এখানে তার ওই বড় একটা লেকচার মেথডে এক্সাম্পল দেওয়া যায় না, মোটামুটি একটা ধারণা দেওয়া হয়েছে। বলছে যদি কোনো ক্লাসে জলচক্র নিয়ে বোঝানো হয়, তাহলে শিক্ষক কী করবে, বোর্ডে ছবি এঁকে বাষ্পীভবন, ঘনীভবন, বৃষ্টিপাতের একটা ব্যাখ্যা করা। মানে দেখা যাচ্ছে সমুদ্রে বা পুকুরের জলটা যে প্রথমে বাষ্পীভূত হচ্ছে, সেটা হয়ে আকাশে উঠে যাচ্ছে, সেখানে গিয়ে ধূলিকণার সঙ্গে মিশে গিয়ে ঘনীভূত হচ্ছে, ঘনীভূত হয়ে বৃষ্টি আকারে আবার নিচে নেমে আসছে, নিচে এসে আবার সেই পুকুর বা নদীতে গিয়ে মিশছে। এই যে জলের যে চক্রটা, এটাকে বোর্ডে ছবি এঁকে বোঝাবে, ঠিক আছে। আর শিক্ষার্থীরা কী করবে, শুনবে আর নোট নেবে। এই একটা এক্সাম্পল দিয়েছে জাস্ট, ঠিক আছে। মেরিট বা অ্যাডভান্টেজ অফ দিস টপিক, ঠিক আছে। কী হবে, সময় ও খরচ কম, ঠিক আছে। বড় ক্লাসের ক্ষেত্রে কার্যকর, পরিকল্পনা সহজ, মানে শিক্ষক নিজে একটা পরিকল্পনা করে নিতে পারেন যে এই টপিকটা আজকে পড়াবো, তো কীভাবে পড়াবো বা কীভাবে রিপ্রেজেন্ট করব, সেই হিসাবে তিনি রিপ্রেজেন্ট করে দেন। তাত্ত্বিক বিষয়ের ওপর এর জন্য এটা উপযোগী। নেক্সট, এবার আসছে আমাদের ডিমেরিট বা লিমিটেশান। কী কী আছে এখানে, তো বলাই আছে যে শিক্ষার্থীরা নিষ্ক্রিয় থাকবে, শিক্ষক এখানে অ্যাক্টিভ রোল প্লে করবে। কম পারস্পরিক যোগাযোগ, যেহেতু শিক্ষক একমুখীভাবে পড়িয়ে যাবে, শিক্ষার্থীর কোনো মতামত নেবেন না, তো সেই জন্য পারস্পরিক যোগাযোগ হবে না শিক্ষক শিক্ষার্থীর মধ্যে। ছোট ক্লাসের জন্য উপযুক্ত নয়, বড় ক্লাসের জন্য উপযুক্ত। ব্যক্তিগত পার্থক্য উপেক্ষিত, কারণ কি এখানে শিক্ষার্থীদের মতামত নেওয়া হচ্ছে না, তো সেই জন্য ব্যক্তিগত পার্থক্যটা কিন্তু উপেক্ষিত হয়ে যাচ্ছে। রোল অফ টিচার, টিচার কী করবেন, পরিকল্পনাকারী ও উপস্থাপক হিসাবে কাজ করবেন, স্পষ্ট ব্যাখ্যাকারী, মানে ব্যাখ্যা করবেন, ক্লাস নিয়ন্ত্রণকারী, ঠিক আছে। নেক্সট, রোল অফ লার্নার, লার্নাররা কী করবে, মনোযোগে শুনবে, যেগুলো পড়াবে দরকার হলে সেগুলো নোট নেবে, নোট করে নেবে, প্রশ্ন করবে পড়ানো শেষে গিয়ে, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট আর নেই, মোটামুটি এখানেই শেষ আছে। এটা গেল আমাদের লেকচার পদ্ধতি চলে গেল। আমি তোমাদের সঙ্গে এর সঙ্গে স্টোরি টেলিং মেথডটাও করিয়ে দিচ্ছি, কারণ এই সব জিনিস নিয়ে অতিরিক্ত লেন্দি করে ভিডিও করার কোনো দরকার নেই, আর ছোট্ট ছোট্ট করে করে বেশি ভিডিও বাড়িয়েও লাভ নেই, সেজন্য একটি ভিডিওর মধ্যে আমি দুটো করে দেওয়ার চেষ্টা করছি। দেখো, স্টোরি টেলিংয়ের পিডিএফটা নিয়ে আমি চলে এসেছি। তো স্টোরি টেলিং মেথডটা এটাও কিন্তু একটা কি শিক্ষক মানে শিক্ষক কেন্দ্রিক পদ্ধতি। এখানে শিক্ষকই একটা গল্প বলার মাধ্যমে কোনো বিষয় উপস্থাপন করেন, শিশুরা কিন্তু এখানে প্যাসিভ রোলই প্লে করে, শিক্ষকই মেন, ঠিক আছে। মানে কোনো জিনিস যেটা পড়ানো হবে সেটা গল্প বলার মাধ্যমে বা বাস্তব জীবনের কোনো উদাহরণের মাধ্যমে বা কোনো চরিত্র রিপ্রেজেন্ট করে সেটাকে গল্পের আকারে শিক্ষার্থীদের সামনে রিপ্রেজেন্ট করা হয়, ঠিক আছে। যেটা কিন্তু শিশুদের ক্ষেত্রে মানে শিখতে খুব সহজ হয়, তারপরে এটা আনন্দপূর্ণ হয় শিক্ষার্থীদের ক্ষেত্রে। আর আনন্দপূর্ণভাবে সহজে যে শিক্ষাটা গ্রহণ করতে পারবে সেটা কিন্তু অনেকক্ষণ দীর্ঘস্থায়ী হবে, ঠিক আছে। তো সেটাই দেখবে এখানে বলা আছে খুব সুন্দরভাবে। আর বাইলিঙ্গুয়াল তো করেই দিয়েছি, দেখে নেবে যারা ইংলিশে করতে চাও, ইংলিশটা দেখে নেবে। তো এখানে ডেফিনেশনটা দিয়ে দিয়েছে, কি বলছে, গল্প বলার পদ্ধতি হলো এমন একটি শিক্ষণ পদ্ধতি যেখানে শিক্ষক পাঠ্য বিষয়কে গল্পের আকারে উপস্থাপন করে, শিক্ষার্থীদের আগ্রহ, কল্পনা শক্তি, নৈতিক মূল্যবোধ ও বোধশক্তির বিকাশ ঘটায়, ঠিক আছে। নেক্সট, অবজেক্টিভ, কী কী অবজেক্টিভ আছে এই মেথডের, শ্রবণ দক্ষতা বৃদ্ধি করে, মানে গল্প বলার মেথডের সাহায্যে যেহেতু গল্পের মাধ্যমে শিক্ষক এটা রিপ্রেজেন্ট করবে আকর্ষণীয়ভাবে, তা শিক্ষার্থীরা কিন্তু খুব মনোযোগ দিয়ে এটা শোনে, যাতে তাদের শ্রবণ দক্ষতা বৃদ্ধি পায়।
আর গল্পের মাধ্যমে যদি বলা হয়, আর দেখবে বাচ্চারা কিন্তু গল্পটাকে খুব উপভোগ করে, কোনো গল্প আকারে কিছু রিপ্রেজেন্ট করলে তার কল্পনাটাও বৃদ্ধি পায়, সে নিজের মতো করে আরও কল্পনা করতে শেখে সেই গল্পের মাধ্যমে, ঠিক আছে। তো সেই জন্য কল্পনা শক্তি বাড়বে, সৃজনশীলতা বাড়বে, শেখাকে আনন্দদায়ক করবে, মানে তারা খুব আগ্রহের সঙ্গে সেটা শিখবে, নৈতিক মূল্যবোধ গড়ে উঠবে, ভাষাগত দক্ষতা উন্নত হবে, ঠিক আছে। এইগুলো এবার স্টেপস কী হবে, প্রথমে প্রস্তুতি, মানে বিষয়ভিত্তিক গল্প নির্বাচন, যে বিষয়টাকে ক্লাসে পড়াবেন সেই বিষয়টা কোন গল্পের সঙ্গে তুলনা করে পড়ালে সেটা সঠিক হবে, সেটা কিন্তু নির্বাচন করতে হবে। ভূমিকা, প্রশ্ন ও ছবি দিয়ে আগ্রহ তৈরি করতে হবে শিক্ষার্থীদের, গল্প বলার মাধ্যমে কণ্ঠস্বর অঙ্গভঙ্গি ব্যবহার করতে হবে, মানে গল্প যখন বলা হবে শুধু রিডিং পড়ার মতো করে বলে গেলে হবে না, একটু অঙ্গভঙ্গি করতে হবে, কণ্ঠস্বরে উঁচু ওঠানামা করতে হবে, যখন যেখানে যেমন কণ্ঠস্বর হলে সেটা খুব শুনতে ভালো লাগবে বা কাহিনীর সঙ্গে সঙ্গতিপূর্ণ হবে তেমনভাবে কণ্ঠস্বরটা দিতে হবে। আলোচনা, গল্প চলাকালীন প্রশ্ন করতে হবে, গল্প চলাকালীন শিক্ষার্থীদের সেই বিষয় সম্পর্কিত কোশ্চেন করতে হবে যাতে তাদের মনোযোগটা বৃদ্ধি পায়। উপসংহার, গল্পের শিক্ষা ও পাঠের সাথে সংযোগ করতে হয়, মানে যে জিনিসটা নিয়ে পড়ানোর চেষ্টা করছিল শিক্ষক, সেই রিলেটেড কোনো গল্প বললো আগে, সেই গল্প বলার পরে গিয়ে কিন্তু তোমাকে কী করতে হবে, সেই পাঠ্য বিষয়ের সঙ্গে রিলেট করতে হবে। দেখা যাচ্ছে তুমি বৃত্তের ক্ষেত্রফল একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবে, শিক্ষক আছে বৃত্তের ক্ষেত্রফলটা বোঝাবেন, এবার শিক্ষক গিয়ে প্রথমে বলে দেখো তোমাদের কিন্তু আজকে একটা সুন্দর গল্প বলবো, আজকে অঙ্কের থেকে আমরা একটা গল্পটা বেশি করব, চলো একটা গল্প বলা যাক। তো তোমরা তো খেলা করতে ভালোবাসো, তোমরা নিশ্চয়ই ফুটবল খেলো, ক্রিকেট খেলো, ফুটবল মাঠটা কিন্তু এমন গোলাকার হয়, ক্রিকেট মাঠটা এরকম ফুটবল মাঠটা কিন্তু এরকম আয়তাকার হয়, ক্রিকেট মাঠটা কিন্তু গোলাকার হয়। ক্রিকেট মাঠটা ফুটবল মাঠটা দেখেছো তো কত সুন্দর নানা রকম ঘাস থাকে, সেই ঘাসগুলো লাগাতে কিন্তু প্রচুর খরচা হয়, তার জন্য কিন্তু আমাদের এই ফুটবল মাঠের ক্ষেত্রফলটা জানতে হবে, ঠিক আছে। এবার এইভাবে গল্প বলে তারপরে এই যেহেতু তোমরা এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল জানো, তো তোমরা কিন্তু এটা বার করতে পারছো, কিন্তু তোমরা কিন্তু এই ফুটবল মাঠটা যে গোলাকার, এই গোলাকার কোনো জিনিসের ক্ষেত্রফল বার করতে কিন্তু এখনও শেখোনি, তাহলে কিন্তু আমরা কিন্তু আজ এই ফুটবল মাঠের কীভাবে ক্রিকেট মাঠে কীভাবে ক্ষেত্রফলটা বার করতে হয় সেটা শিখবো। মানে এটা আমি একটা রাফলি বলে গেলাম, কিন্তু সেটা আরও রিপ্রেজেন্ট করতে হবে সুন্দর করে একটা গল্প বলার মাধ্যমে, ঠিক আছে। এই যে আমি গল্প বলতে বলতে খেলার মাধ্যমে আস্তে আস্তে এই ফুটবল মাঠের মধ্য ওই ক্রিকেট মাঠের মধ্য দিয়ে আমি বৃত্তের ক্ষেত্রফল বোঝাতে চলে গেলাম, রিলেশনটা নিয়ে আসলাম, এটাই কিন্তু বলেছি যে পাঠের সাথে সংযোগ করতে হবে। আর মূল্যায়ন, প্রশ্ন, পুনরায় বলা, কার্যকলাপ এগুলো করতে হবে। নেক্সট, রোল অফ টিচার, টিচারের কী কী রোল, গল্প বলি মানে কি গল্প বলার ভূমিকা পালন করবে, অনুপ্রেরক, পথপ্রদর্শক, এগুলো একটু জেনে রাখো, এখানে তেমন কোশ্চেন থাকে না, তবে একটু জেনে রাখা ভালো, বেস্ট প্রিপারেশনের জন্য বেস্ট পড়াশুনো করা চাই, তাই না, সেই জন্য। আর বেস্ট পড়াশুনো মানে কি, যতটা তুমি পড়াশুনো করবে যত জানবে সেটাই হবে যে বেস্ট পড়াশুনো। শিক্ষার্থীর ভূমিকা কি, মনোযোগী, খুব মনোযোগের সঙ্গে শুনবে, কল্পনাশীল চিন্তক, মানে গল্পটা শুনে কল্পনা করতে পারবে, সক্রিয় অংশগ্রহণকারী, সক্রিয়ভাবে সেখানে অংশগ্রহণ করবে, দরকার হলে স্যারকে কোশ্চেনও করতে পারে। নেক্সট কি বলছে, ইউজ অফ স্টোরি টেলিং মেথড ইন ডিফারেন্ট সাবজেক্টে কীভাবে স্টোরি টেলিংটা আমরা ব্যবহার করতে পারি। সায়েন্সের ক্ষেত্রে কি করতে পারি, লাইফ অফ প্লান্টস অ্যান্ড এলিমেন্টস, এনভায়রনমেন্টাল স্টাডিজ, এসবের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। এগুলো একটু দেখে রাখো, এগুলো তেমন ইম্পর্টেন্ট না, আমি একটু এক্সাম্পল দেওয়ার জন্য দিয়ে দিয়েছি। এবার দেখো এখানে একটা এক্সাম্পল দিয়েছে, একটা এক্সাম্পল একটু বলে দিই। পরিবেশ বিজ্ঞানের একটা টপিক পড়ানো হবে, সেটা কি জল সংরক্ষণ। এবার সেটার জন্য একটা গল্প বলা হচ্ছে, কেমন গল্প, যে তুমি একটা বলতে পারো যে এখানে একটা গ্রাম ছিল, সেই গ্রামে দেখো একটা কুয়ো ছিল, সেই কুয়োর জল খেয়ে কিন্তু গ্রামবাসীরা তাদের জীবনযাপন করতো, কিন্তু তারা কী করতো, প্রচুর লোক আছে এমন যে ওই কুয়োর থেকে জল নিয়ে গিয়ে কিন্তু
সেটাকে অপচয় করতো বা সঠিকভাবে ব্যবহার করতো না, যার জন্য প্রচুর পরিমাণে জল কিন্তু অপচয় হতো। একদিন কী হতো, এই জল বেশি অপচয়ের কারণে কিন্তু জলের সংকট দেখা গেল, বা কুয়োর থেকে জল মানে যতটা জল দরকার, মানে তারা অপচয় করার কারণে, বেশি জল ব্যবহার হওয়ার কারণে কুয়োর থেকে তারা জল পাচ্ছিল না, তো জলের সংকট দেখা যায়। ঠিক আছে, এবার কি একটা তখন কি করে, ওই গ্রামে একটা ছোট ছেলে সবাইকে এই কি জল বাঁচানোর উপায় শেখায়, মানে যে জলটাকে সঠিকভাবে কিভাবে ব্যবহার করলে জলটার অপচয় কম হবে আর জলটা খুব কম ব্যবহার হবে, তো সবাই জলটা পাবে। তো এই যে গল্পটা বলা হলো গ্রামের গল্পটা দিয়ে, এখান থেকেই কিন্তু তুমি জল অপচয় কীভাবে কমানো যায় এই ছোট ছেলেটার শেখানোর মাধ্যমে জলটা কিভাবে অপচয় কম করা যায় সেটা কিন্তু তুমি শিক্ষার্থীদের শিখিয়ে দিতে পারলে, পরে গিয়ে তাদেরকে বলতে পারবে হ্যাঁ দেখো এইভাবেই কিন্তু তোমাদের জল অপচয় করানো তোমরা কমাতে পারো। তো এই ব্যাপার হচ্ছে এটাই, গল্পটাকে একটা সাজাতে হবে আর সেটা বিষয়ের সঙ্গে কোরিলেট করতে হবে। নেক্সট, এবার কি বলছে, অ্যাডভান্টেজ অফ স্টোরি টেলিং মেথড। এর অ্যাডভান্টেজগুলো কী কী? আগ্রহ উৎসাহ বৃদ্ধি, শেখাই দীর্ঘস্থায়ী হয়, যেহেতু গল্পের মাধ্যমে শিখছে আর গল্পটা শিক্ষার্থীরা বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা ভালো শুনতে পছন্দ করে, তো সেটা তাদের মাথায় থাকবে। আর তো সেটা তুমি যদি দেখা যাচ্ছে ক্লাসে গিয়ে বলো যে এইভাবে তোমরা জল অপচয় বন্ধ করতে পারবে, তো তারা শুনবে, পরে ভুলে যাবে। কিন্তু এই গল্পের মাধ্যমে যদি শিখিয়ে দাও, তাদের মাথায় কিন্তু ঢুকে যাবে যে হ্যাঁ সেই ওই গ্রামটাতে জলের সংকট দেখা দিয়েছিল, তার জন্য ওই ছেলেটা কী কী শিখিয়েছিল জলের অপচয় রোধ করার জন্য, এই শিখিয়েছিল। তো তার মাথায় কিন্তু অলরেডি গেঁথে গেল, তারা মানে অতিরিক্ত হেডেক দিয়ে সেটাকে মুখস্থ করতে হলো না। ঠিক আছে, ভাষা ও যোগাযোগ দক্ষতা বাড়ায়, প্রাথমিক স্তরের জন্য উপযোগী, বড় ক্লাসের জন্য উপযোগী নয়। ঠিক আছে, তো এইগুলো গেল। আর লিমিটেশনটা কী কী আছে দেখো, সময় সাপেক্ষ, যেহেতু গল্পটাকে রিপ্রেজেন্ট করতে টাইম লাগে, সময় সাপেক্ষ, উচ্চ শ্রেণীর জন্য কম উপযোগী, দক্ষ শিক্ষক প্রয়োজন। মানে দক্ষ শিক্ষক না হলে কিন্তু তার যদি আইডিয়া না থাকে তো সেটা করতে পারবে না। নেক্সট, এটা একটু দেখে রাখো, এখানে তেমন কিছু নেই। তো মোটামুটি দুটো মেথড আমি দেখো বলে দিলাম, একটা লেকচার মেথড আর একটা হচ্ছে স্টোরি টেলিং মেথড, এটা একটু জেনে রাখবে। এখান থেকে আমি বারবার বলে দিচ্ছি, টপিকটা অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু কোথার থেকে কীভাবে কোশ্চেন ঘুরিয়ে দেবে, টিচিং মেথড থেকে একটা কোশ্চেন অন্তত থাকবেই, তো সবগুলো জেনে রাখা ভালো, কারণ একটা চাকরি পাওয়ার ক্ষেত্রে একটা মার্কস খুব ভাইটাল। সেই জন্য ভালো করে পড়ো। আর এরপরে তো এমসিকিউ সেট আসবেই, আর এরপরে আমি আস্তে আস্তে সাবজেক্ট ওয়াইজ পেডাগোজিক দিকে চলে যাব, আর ম্যাথের ক্লাসটা আরও বেশি করে নিয়ে আসবো। আস্তে আস্তে ম্যাথের ক্লাস মোটামুটি একটা দুটো করিয়েছি, এবার বেশি করে করাবো। আর ম্যাম তো তোমাদের সায়েন্সের ক্লাসটা করাচ্ছেন, ওভাবে করাতে থাকবেন। তো যারা নতুন, যারা টিচিং এক্সামের জন্য প্রিপারেশান নিতে চাও, তো তাদের ক্ষেত্রে এটা কিন্তু বেস্ট প্ল্যাটফর্ম, তোমরা সাবস্ক্রাইব করে রাখো। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে দেবো, ওখানে অ্যাড হয়ে যাবে। ওখানে মোটামুটি নোট আর বাকি ক্লাস বা বিভিন্ন রকম ইনফরমেশান আমি ওখানে দিয়ে দেবো। তো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।